সামনে নিয়ে আসার দরকার কি পড়ছে চন্দ্রচূড়দা? এতদিন ধরে নেতাজি নিয়ে এত রিসার্চ গবেষণা করেছেন, আজকে যখন পশ্চিমবঙ্গের বুক থেকে হঠাৎ করে একটা শ্রেণী, যাদেরকে অনেকেই এখন গালিগালাজ দিয়ে সেকুবাক্কু বলা শুরু করেছেন, তারা হঠাৎ করে স্বতঃপ্রণোদিতভাবে নেতাজি পুজো কবে থেকে শুরু করলেন এবং তারপর তারা বলা শুরু করলেন যে নেতাজি এবং শ্যামাপ্রসাদ ছিলেন নাকি চরম শত্রু, কেউ কারোর মুখ দেখতেন না এবং তাই শ্যামাপ্রসাদ হচ্ছে জাতির শত্রু, অতএব শ্যামাপ্রসাদকে বয়কট করো। এই ধরনের অদ্ভুত ভ্রান্ত ধারণা এবং মিথ্যে কোন স্বার্থে তারা রটাচ্ছেন চন্দ্রচূড়দা? জেনারেলি তার একটাই কারণ যে ইতিহাস যখন রাজনীতির শিকার হয় সেখানে বিকৃতি হবেই, সেটা স্বাভাবিক ব্যাপার। একদম ইতিহাসটাকে রাজনীতির অস্ত্র হিসেবে দীর্ঘ সময় ধরে 1947 থেকে শুরু করে এই আজ পর্যন্ত ব্যবহৃত হয়েছে। ফলে যে তথ্য, যে সত্যি, সেটাকে ঢেকে রাখা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য। এর পরের উত্তরগুলো দেওয়ার আগে আমি তোমাকে জানিয়ে রাখি, আমি এতদিন ধরে নেতাজিকে নিয়ে কাজ করছি, এখনো করছি, কিন্তু শ্যামাপ্রসাদের পূর্ণাঙ্গ একটা জীবনীও আমি লিখছি। সেটা এই বছরের শেষে কিংবা আগামী বছরের গোড়াতে সেটা প্রকাশিত হবে। কেননা কিছু তথ্য আছে, এই তার জীবনটা এতটাই মানে মাল্টিফ্যাসেটেড, সেগুলো সবারই সামনে আসা উচিত, বিশেষ করে বাঙালিদের সামনে। তো সেটা আমি নিয়ে আসার চেষ্টা করছি। নেতাজির সঙ্গে সম্পর্কের কথাটা একটু ঐতিহাসিক পার্সপেক্টিভে দেখতে হবে। সুভাষচন্দ্র ছিলেন কংগ্রেসের নেতা, সর্বভারতীয় নেতা। তার জীবনের, ভারতবর্ষে তার রাজনৈতিক জীবনের শেষ 2 বছর খালি সেইটুকু সময় ওভারল্যাপ করে শ্যামাপ্রসাদের যে রাজনৈতিক জীবন তার সঙ্গে। শ্যামাপ্রসাদ রাজনৈতিক জীবনে শুরু হয় 1939 সালে, যখন তিনি হিন্দু মহাসভাতে যোগদান করেন। এবং হিন্দু মহাসভা ও কংগ্রেস, এই দুটো দলের মধ্যে রাজনৈতিক মতভেদ তো ছিল, সেটাকে অস্বীকার করা যায় না। কিন্তু সেইখান থেকে বেছে বেছে তুলে নিয়ে এসে শুধু নেতাজি শ্যামাপ্রসাদকে অপছন্দ করতেন, সেটা সর্বৈব মিথ্যা। দুজনের যে সম্পর্ক যদি এতটা খারাপ হতো, এই যে বিভেদ দুজনের মধ্যে সৃষ্টি হয়েছিল, যে মতপার্থক্য দুজনের মধ্যে সৃষ্টি হয়েছিল, সেটা হয়েছিল কলকাতা কর্পোরেশনের ইলেকশনকে ঘিরে। 1940 সালের মার্চ মাসে ইলেকশন ছিল, কিন্তু সুভাষচন্দ্র তখন কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছেন, কিন্তু বাংলার কংগ্রেস তার দখলে, পুরোটাই তিনি পরিচালনা করেন। যেহেতু একটা বিল এসেছিল তখন সেই সময়ে, যেখানে মানে কলকাতার হিন্দুদের ক্ষমতাটা অনেকটাই হ্রাস হয়েছিল, সেখানে তিনি একটা অ্যালায়েন্সের প্রয়োজন বোধ করেছিলেন এবং সেই অ্যালায়েন্স করার জন্য তিনি হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ দুজনকেই ডাক দিয়েছিলেন। কে প্রথমে এগিয়েছিল? হিন্দু মহাসভা। প্রথম যে অ্যালায়েন্স হয় সেটা কিন্তু সুভাষচন্দ্র এবং শ্যামাপ্রসাদের মধ্যে। যদি সুভাষচন্দ্র শ্যামাপ্রসাদকে অতটাই অপছন্দ করতেন, তাহলে সেই অ্যালায়েন্সটা উনি স্বীকার করতেন না বা এগিয়ে যেতেন না। সেই অ্যালায়েন্সটা ভেঙে যায়, সিট ভাগাভাগি নিয়ে মতপার্থক্যে সেই অ্যালায়েন্সটা ভেঙে যায়। কিন্তু এই সময় যে নোংরা খেলাটা হয়, সরাসরি এটা বুঝতে হবে, ওই সময়কার প্রেক্ষিতে এটাকে বুঝতে হবে, একটু খুঁটিয়ে বুঝতে হবে। আমাকে 2 মিনিট দাও, আমি বলে দিচ্ছি যে একটা নোংরা খেলা সেই সময় থেকে শুরু হয়েছে। তখন সুভাষচন্দ্র যেহেতু গান্ধীর একদম বিরোধী এবং একটা চূড়ান্ত একটা বিশাল ক্ষমতা রাখেন, গোটা দেশের জনগণকে উদ্দীপিত করার জন্য নিজের জায়গা বাড়ছে, গান্ধীর সঙ্গে যে পপুলারিটি প্রায় সমান সমান, সেখানে গান্ধীবাদী দল তাকে ছোট করার জন্য উঠে পড়ে লাগে এবং এই শ্যামাপ্রসাদের সঙ্গে যে মত পার্থক্য, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা মিডিয়া গেম তৈরি হয়। সেখানে ছোট বড় সব নেতাকে ধরে এখানে দুজনের মধ্যে বিভেদটাকে আরো বাড়ানোর চেষ্টা করা হয়, মানে আগুনে ঘি ঢালার কাজ করে তখনকার কিছু গান্ধীবাদী খবরের কাগজ, ইংরেজি এবং বাংলা, যাদের পুরোভাগে ছিলেন যুগান্তর এবং অমৃতবাজার পত্রিকা। তাদের সম্পাদক তুষারকান্তি ঘোষ, নাম বলতে তো এটা ইতিহাসের কথা, কাছে নাম বলতে অসুবিধা নেই। কিন্তু সেই সময়েও যখন চূড়ান্ত বিরোধের সময়, তখনও সুভাষচন্দ্র যখন বক্তৃতা দিচ্ছেন বা শ্যামাপ্রসাদ বক্তৃতা দিচ্ছেন, একে অপরের প্রতি কিন্তু কোনো কটু ভাষা কোনোদিন ব্যবহার করেননি। একদম সমালোচনা করেছেন, তর্ক বিতর্ক করেছেন, কিন্তু কোনোদিন নোংরামি স্তরে সেটাকে নামাতে দেননি কেউই। সেটাই তো স্বাভাবিক চন্দ্রচূড়দা, মানে রাজনীতির মধ্যে হাজার একটা মতবিরোধ থাকতে পারে, মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি পার্টিকুলার একজনকে আলাদা করে নিলাম এবং বলা শুরু করলাম যে তার বিরুদ্ধে নাকি সবাই এবং তাকে তাই বাদ দেওয়া হোক, অথচ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মতাদর্শগত বিরোধ ছিল। যত বেশি আমরা স্বাধীনতার দিনটার দিকে এগিয়ে আসছিলাম, আমাদের আমি 30 সেকেন্ড আরেকটা আচ্ছা বেশ, একদম
সংক্ষেপে হ্যাঁ হ্যাঁ যে এই শ্যামাপ্রসাদের মিটিং এ ঢিল ছোড়া এবং তাকে আহত করার ঘটনাটা সত্যি, সেটা সুভাষচন্দ্রের অনুগামী কিছু লোক করেছিলেন এবং শরৎচন্দ্র বসু তার জন্য অনুতপ্ত হয়ে চিঠি লিখেছিলেন শ্যামাপ্রসাদকে, সেটা ওনার বক্তৃতাতেই সেটা পাওয়া যায়। কিন্তু সেই সময়ে সুভাষচন্দ্রের অনুগামী যারা ছিলেন এতটাই বিরক্ত হয়ে পড়েছিল, তারা মানবেন্দ্রনাথ রায়ের মিটিং ভেঙে দেয়, কংগ্রেসের চরকাওয়ালা মিটিং ভেঙে দেয়, যারাই সুভাষচন্দ্রের উপর উৎপাত করছিলেন তাদের সকলের উপরে তাদের সকলের মিটিং ভাঙা হয়। গান্ধীজি সেই সময় কলকাতায় আসেন, লিলুয়া স্টেশনে তাকে জুতো ছুঁড়ে মারা হয়। তাহলে কি এই ছোট ছোট ঘটনাগুলোকে তুলে ধরে তাদের প্রতি যে বিদ্বেষ বলে দেখানো হবে বা তাদের রোল ছোট হয়ে যাবে, তা তো নয়। ইতিহাস এভাবে হতে পারে না। এবং আমি শেষ করবো সোনালি একটা কথা অনুরোধ করে, এটা আমার আবেদন পশ্চিমবঙ্গ সরকারের কাছে, যে শ্যামাপ্রসাদ এত কিছু করেছেন, তার বক্তৃতাগুলোকে অন্তত এক জায়গায় করে কয়েকটা খণ্ডে ছাপানো, কেননা শুধু তার ওইটুকু সময়ের মধ্যে রাজনীতি নয়, তারপরে তিনি মন্ত্রিত্ব গ্রহণ করেছেন, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি হয়েছেন, পার্লামেন্টে তার অসম্ভব ভালো বক্তৃতা, অসাধারণ বক্তৃতা, নেহেরু তো যেটা নিয়ে শঙ্কিত হয়ে থাকতেন, সেগুলো সবারই সামনে আসা উচিত। খুব জরুরি প্রস্তাব। আমি নিঃসন্দেহে আমার শো থেকে, এই প্ল্যাটফর্ম থেকে চন্দ্রচূড় ঘোষের এই দাবিটাকে সামনে তুলে ধরবো যে অবিলম্বে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে শুধুমাত্র রিসার্চ, আলোচনা বা দিনটা সেলিব্রেট নয়, বা তাকে নিয়ে তার বিষয়টা শুধুমাত্র পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিকরণ নয়, একই সঙ্গে আর্কাইভ অর্থাৎ তার যাবতীয় বক্তব্য, যেটা রাজনৈতিক বক্তব্য, যেগুলো বিভিন্ন সময় সংসদীয় রাজনীতির মধ্যে চলে এসেছে, সেইগুলোকে পর্যন্ত আলাদা করে আর্কাইভ করে রাখা হোক, যাতে পরবর্তী প্রজন্ম তার অন্তত জানতে পারে, নাহলে বাম ন্যারেটিভের চক্করে পড়ে মগজ ধোলাই শুরু হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।